আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি আপনাদেরকে একটি নতুন মুভির গল্প দিতে। আজকের মুভিটির নাম মাই ডটার ইজ এ জম্বি। এটি 2025-এ মুক্তি পেয়েছে। এটি একটি কোরিয়ান মুভি। গল্পটি শুরু হয় ইয়ংবি নামের একটি কোরিয়ার গ্রামে, যে গ্রামটি ছবির মতোই সুন্দর, সমুদ্র পাড়ে পাহাড়ে ঘেরা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জংবে নামের একটা লোক, যে কিনা বাড়িতে আসছে, এসে তার মেয়েকে ডাকছে। মেয়েকে দেখেই আমরা ভয় পেয়ে যাই, কারণ মেয়েটিকে দেখে বোঝা যায় ও একটি জম্বি। কিন্তু বাবা তো তাতে রাগ হয় না, মেয়েকে দেখে একটা মিষ্টি হাসি দেয় এবং বলে যে আমি জানি তুমি দুনিয়ার সব থেকে ভালো মেয়ে এবং তুমি দুনিয়ার শেষ জম্বি, আর তোমাকে আমি সুস্থ করে তুলবো ভালোবাসা দিয়ে। তখনই সিনটা চলে যায় কয়েক মাস আগে, যেখানে দেখা যায় যে সিওল শহর, যেখানে কিনা জং চাকরি করতো একটি চিড়িয়াখানায় এবং পশুদেরকে ট্রেন করতো। এমনকি সে এতই ভালো ছিল তার কাজে যে সে বাঘকেও ডান্স শিখিয়ে দিয়েছিল এবং সেগুলো ইউটিউবে আপলোড করতো এবং বেশ ভিউ আসতো। অন্যদিকে তার মেয়ে সোয়াকে দেখা যায়, যে কিনা মুয়ার একজন খুব বড় ভক্ত এবং সে তার মতো একজন আইডল হতে চায়। জং এসে বলে যে তোমার এগুলো আমার থেকেই শেখা উচিত, কারণ আমি আমার বয়সে খুব ভালো ছিলাম যখন তোমার মতো ছিল। এটা শুনে আবার তার মেয়েটা বলে যে দেখো, তুমি কিন্তু আমার রুমে আসবে না, তুমি আমার প্র্যাকটিসে ব্যাঘাত ঘটাবে না। জং বলে যে ঠিক আছে, আমি খাবার রান্না করতেছি, তুমি খেতে চলে এসো। অন্যদিকে দেখা যায় তাদের বিড়ালটা রাজকীয় হালে সোফার উপর বসে টিভি দেখছে এবং টিভিতে নিউজ ছড়াচ্ছে যে হঠাৎ করে সিওল শহরে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ সব জম্বিতে পরিণত হচ্ছে এবং একে অপরকে কামড়াচ্ছে। এটা দেখে জং তো খুব একটা বদার্ড হয় না, সে তার মাকে ফোন দেয়। মাকে ফোন দিলে বলে যে দেখো, তুমি কিন্তু আবার ড্রিঙ্কস করো না। তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমি ড্রিঙ্কস কমিয়ে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাই যে সে আসলে তার ফ্রেন্ডসদের সাথে ড্রিঙ্কস করার জন্য পার্টি করতে এসেছে সমুদ্রের পাড়ে এবং ফোনটা রেখে দেয়। আর জং বলে যে মা কখনোই শুধরাবে না। অন্যদিকে সোয়ার জন্মদিন চলে এসেছে। জংকে বলে যে আমার জন্মদিনে কী উপহার, বলে যে এই যে তোমার পছন্দের স্ন্যাক্সটি এনেছি। কিন্তু ওর মনটা খুবই খারাপ হয়েছে, সোয়া বাবাকে কাতুকুতু দিতে থাকে। অবশেষে জং না থাকতে পেরে ও যেটা চেয়েছিল ওর কাঙ্ক্ষিত ওকে গিফট দিয়ে দেয় অ্যামিউজমেন্ট পার্কের টিকিট, তার সাথে আবার একটি সুন্দর এয়ারপোর্ট। কিন্তু তখনই দেখা যায় যে বাড়ির খুব কোলাহল হচ্ছে, আর পাশের যে আন্টি ছিল সেই আন্টি আর আঙ্কেল ঝগড়া করছে। এটা দেখে সোয়া তো বর্তমান যুগের মেয়ে, সে ভিডিও করা শুরু করে। কিন্তু তখনই দেখা যায় যে মহিলাটি তার হাজব্যান্ডের ঘাড়ে কামড় দিচ্ছে এবং ওদের দিকে যখন ফিরে তখন বোঝা যায় আসলে উনি একজন জম্বি হয়ে গেছে এবং ওদেরকে দেখতে পেরেছে। ওদের দিকে এসে ওদের বাসার কাজ ভাঙতে শুরু করে। এটা দেখে জং ভয়ে মেয়েকে তাড়াতাড়ি ঘরের মধ্যে পাঠিয়ে দেয়। মহিলাও ঠিক সেই সময় ঘরের কাজটা ভেঙে ফেলে। ঘরের মধ্যে ঢুকতে যাবে তখনই জং কোনো মতো মহিলাকে একটা সোফা দিয়ে আটকে ফেলে। ওরা কোনো মতো ওদের বিড়ালটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে হয়ে এসে মেন রোডে দেখে যে খুবই ভয়াবহ অবস্থা, পুরো শহর পাগল হয়ে গেছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান জম্বিতে পরিণত হয়েছে, এমনকি কুকুর ছানাও। ওরা বুঝতে পারে না ওরা কীভাবে যাবে, কোথায় যাবে। তখনই জংয়ের মাথায় আসে যে হ্যাঁ, ওর মায়ের কাছে যেতে পারে গ্রামে, ইয়ংবে গ্রামে, সেখানে এখনও কিছু সমস্যা হয়নি। কিন্তু ওরা এখন এই সিচুয়েশন থেকে কীভাবে বের হয়ে গাড়ি পর্যন্ত যাবে। তখনই ওদের মাথায় আসে যে ওরাও জম্বির মতো অ্যাক্ট করবে। এটা কিছুক্ষণ সফল হলো, আসলে তো ওরা মানুষই ছিল। ওদের গায়ের গন্ধ জম্বিরা পেয়ে ওদের উপর অ্যাটাক করতে থাকে। ওরাও অনেক কষ্টে মারামারি করে কোনো মতো গাড়ি পর্যন্ত পৌঁছায়। গাড়িতে ওঠার পরে দেখা যায় যে জং খুব খুশি হয়, কিন্তু সোয়ার মনটা খুব খারাপ। কী হয়েছে জানতে চাইলে সোয়া বলে যে ওর বাবা যখন গাড়ি পার্কিংয়ে গাড়ি আনতে যায় তখন একটি বাচ্চা জম্বি ওকে কামড়ে দিয়েছিল। এরপরেই তো জং কী বলবে বুঝতে পারে না এবং তার মেয়েকে বলে যে আচ্ছা তুমি টেনশন করো না, ওটা তো একটা ছোটো জম্বি ছিল, ওতে কোনো সমস্যা হবে না। এতে সোয়া কিছুটা খুশি হলো। এর সাথে সাথে আমরা দেখতে পাই যে ওর মধ্যে জম্বির সকল লক্ষণ দেখা দেয় এবং ওটা ওদের বিড়ালটাও বুঝতে পারে। কিন্তু অনেক কষ্টে জং ওকে আটকানোর চেষ্টা করতেছিল। অবশেষে ওদের ধস্তাধস্তিতে সোয়া বেহুশ হয়ে যায় এবং তখনকার মতো জং মুক্তি পায়। ওরা চলে আসে রাতে গ্রামের বাড়িতে। তখনই জংকে ওর মা বলে যে কি ব্যাপার, তুমি হঠাৎ করে এখানে? ও বলে যে হ্যাঁ, সোয়া শরীরটা খুব একটা ভালো না, তাই সোয়াকে আমি এখানে নিয়ে এসেছি। তার দাদি তো ঘরে ঢুকে দেখে যে সোয়ার অবস্থা কী প্রকৃত। তখনই সে বলে যে এটা কোনো কথা। আর সোয়া তখন আসে ওকে কামড়াতে। তখনই পিঠ চুলকানোর লাঠি দিয়ে দাদি ওকে মেরে আবার বেহুশ করে ফেলে মেয়েটাকে। অন্যদিকে আমরা টিভি দেখতে পাই, যেখানে দেখাই যে শুধুমাত্র সিওল শহরেই এই ভাইরাসটা ছড়িয়েছে, কিন্তু গ্রামের দিকে এখনও যায়নি। এটি একটি স্বস্তি। এটা দিয়ে ওরা বুঝেছে হ্যাঁ, ওরা এখন এখানে সেফ আছে। তখনই জং সোয়ার দিকে তাকায় এবং সোয়াকে নিয়ে কী করবে বুঝতে না পেরে হসপিটালে আসে। সেও প্রথমে যখন ঢুকে দেখে হসপিটালে একটা ছেলে অলরেডি জম্বি হয়ে গেছে। সামরিক বাহিনী চলে আসছে ওকে মারিয়ে ফেলার জন্য। আর ছেলেটার মা তাকে খুব করে না মারতে বলতেছে, কিন্তু ছেলেটা পেছনে তার মাকেই কামড়ে দেয় আর সামরিক বাহিনী কিছুই করা থাকে না, দুজনকেই মেরে ফেলে। তখনই দেখা যায় যে নিউজে দেখা যায় যে এরপর থেকে ফ্যামিলি মেম্বার্সরা যদি কোনো জম্বিকে বাঁচানোর চেষ্টা করে তাদেরকেও মেরে ফেলা হবে জম্বিদের মতোই। এটা দেখে ওরা বুঝতে পারে যে এখন আর কিছুই করার নেই, ওর মেয়েকে ওদের সাথেই রাখতে হবে, ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া যাবে না।
ও বাড়িতে এসে চিন্তা করে যে সামরিক বাহিনীর হাতে মেয়েকে না মেরে দিয়ে আমি নিজেই মেরে ফেলবো, কিন্তু যখনই মেয়েকে মারতে যায় ও আর মারতে পারে না, মেয়েকে উল্টো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিন্তু সোয়ার তো এদিকে কোনো হুঁশ নেই, ওর বাবাকে কামড়াতে যায়। আর উল্টো দিকে ওর দাদি এসব দেখে বলে, সরো এসব নাটক লাগবে না, আমি ওকে মারছি। তখন আবার জং এসে ওর মাকে থামাতে থাকে, আর এদিকে এদের সবার মধ্যে সোয়া উঠে অন্যদিকে চলে যায়। ওরা দুজন তো পাগলের মতো খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে দেখা যায় যে গ্রামে একটা ঘর ছিল ঠিক সমুদ্র পাড়ে, ওখানে সোয়া ছোটোবেলায় খেলতো আর ওখানেই চলে গেছে। তখনই দেখা যায় যে দাদিকে দেখেও একটু ভয় পাচ্ছে। এটা শুনে জং বলে, দেখেছো মা, ওর স্মৃতি মনে আছে, ও ছোটোবেলা এখানে খেলা করতে, এই জন্য এখানে এসে যায়, তোমাকে দেখে ভয় পাচ্ছে কারণ তুমি ওকে মেরেছিলে। এটা শুনে দাদিও কিছুটা স্বস্তি পায় এবং ওকে নিয়ে বাড়িতে চলে আসে। দেখা যায় যে ওর ফেভারিট কেপপ আইডল বোয়ার যখন গান ছাড়া হয় তখন আবার ওই স্টেপগুলো দিয়ে নাচতে থাকে, যেগুলো কিনা আমরা প্রথমে দেখেছিলাম যে ও প্র্যাকটিস করে। অন্যদিকে দেখা যায় যে টিভিতে দেখাচ্ছে যে এখন ওরা চেষ্টা করছে প্রতিষেধক বানানোর। অন্যদিকে ওরা খেতে বসে, দাদি তো ওকে ওর আগের ফ্রাইড এগ রাইস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ও সেটা না খেয়ে মাংস খেতে থাকে। তখনই দেখা যায় যে বাড়িতে চলে আসে একটা গাড়ি, গাড়িতে অন্য কেউ ছিল না, গাড়িতে ছিল জংয়ের বন্ধু, যেখানে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে, ডংবে। এসেই বলে যে, আরে তুমি এখানে, তোমাদের শহরে না শুনলাম যে একটা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তুমি তো দেখি দিব্যি সুস্থ আছো, তোমার মেয়ে কোথায়? তখনই দাদি আর বাবা দুজনে মিলে যখন বাধা দেওয়ার চেষ্টা করছিল, ডংবে তো ভেতরে ঢুকে দেখে যে সোয়া বিভৎস রকমভাবে মাংস খাচ্ছে। এটা দেখেও কিছুটা বুঝতে পারে এবং ও তাড়াতাড়ি এসে বলে যে আমি কাউকে ফোন করব। বাইরে গিয়ে যখন সামরিক বাহিনীকে কল করতে যাবে ঠিক তখনই আবার জং ওকে আটকার বলে যে, দেখো তুমি এটা করো না, আমার মেয়ে, ওকে সুস্থ করা সম্ভব। ও আবার একটা ফার্মাসিস্ট ছিল, ওর দোকানে যেয়ে ওকে অনেক সুন্দর করে বোঝায়, কিন্তু ডংবে কোনোভাবেই রাজি হয় না, বলে ঠিক আছে তোমাদেরকে আমি আজকে রাত্রে সময় দিলাম, কালকে সকালের মধ্যে চলে যাবে। জং বাড়িতে আসার পরে যখন বলে যে ঠিক আছে, ওর মা বলে আচ্ছা ঠিক আছে তাহলে চলে যেতেই হবে। কিন্তু সকালবেলা দেখা যায় যে ডংবে ওদের বাড়ির বাইরে আছে এবং ডংবে ওখানে শুয়ে আছে। তখন জং রেগে যেয়ে বলে যে, তুমি আমাদেরকে কেন পাহাড়ে দিচ্ছ, আমি তো বলেছি চলে যাও। ডংবে বলে, না, যেহেতু আমি তোমার ফ্রেন্ড, তো তোমাকে হেল্প করা আমার দায়িত্ব, আমিও তোমার সাথে হেল্প করবো সোয়াকে ট্রেনিং দিতে। এতে করে তো বেশ খুশি হয়ে যায়। এদিক থেকে শুরু হয় ওদের ট্রেনিংয়ের পালা। ওরা একটা দ্বীপে চলে যায়, যে তিনজনে মিলে শুরু করে ট্রেনিং বলবো না, ওরা তিনজনে দৌড়াদৌড়ি করছিল, এর সাথে হালকা পাতলা ট্রেনিং হচ্ছিল আর কি। সোয়া কিছুটা কন্ট্রোলে আসছিল, কিছুটা ফান করছিল। আমাদের কাছে ফান হলে ওটা তো আসলে ট্রেনিংয়ে ছিল। তখন দেখা যায় যে জং বাড়িতে ফিরে ওকে বলে, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে চোখ 2বার নাড়াবে। ও 2বার নাড়ায়। তখন ও বলে ওর মাকে যে, দেখেছো মা, ঠিকই সোয়া আমাকে পছন্দ করে। কিন্তু তখনই ওর মা বলে, হ্যাঁ অবশ্যই করে, কিন্তু এটা খাবার হিসেবে। তখনই দেখা যায় যে ও জিভ বের করে চাটছে, মানে ওর এখন ক্ষুধা পেয়েছে। যখনই ওকে কামড়াতে যাবে তখনই জং একটা কাশিতে ফু দেয় আর সোয়া পেছনে চলে যায়। আসলে ওর দাদির হাতে সেই ওকে যে লাঠিটা দিয়ে মেরেছিল সেটা দেখেই ও মূলত পিছিয়েছিল। অন্যদিকে দেখা যায় যে ওদের ট্রেনিং তো আগের মতোই চলছে, ওরা সকালে এক্সারসাইজ করে, সোয়াও চেষ্টা করে। অন্যদিকে টুকটাক যতটুকু আপগ্রেড হয়, যতটুকু উন্নতি হচ্ছিল সোয়ার, সব সুন্দর করে জং একটা ডায়েরিতে লেখে এবং ছবি তোলে। আর টিভিতে দেখা যায় যে দিন দিন আক্রমণ কমে যাচ্ছে শহরের দিকে এবং জম্বি ধরে দিলে যে পুরস্কার দেওয়া হবে সেগুলোর অ্যামাউন্ট অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে যেন জম্বি আর না থাকে। অন্যদিকে জংও অনেক দিন পরে শহর থেকে এসে বেশ খুশি ছিল এরকম একটা এনভায়রনমেন্টে। তখনই দেখা যায় যে প্রথম দৃশ্যটা যে ওর বাড়িতে আসছে এবং ওর বাবাকে কামড়াতে যাচ্ছে। আজকে জং কিন্তু সাহসের সাথে ও নিজের হাতটি বাড়িয়ে দেবে বলে, হ্যাঁ কামড়াও। কিন্তু সোয়া দেখা যায় যে লাস্ট মোমেন্টে নিজেকে কন্ট্রোল করে এবং কামড়ায় না। এতে জং বিশাল খুশি হয়ে যায়, যাক অবশেষে তার মেয়ে একটি ভালো কিছু করছে। এরপরের সিনে আমরা দেখতে পারি যে সোয়ার মনটা খুব খারাপ। এটা দেখে জং বুঝে না যে কী করবো। দাদি বলে যে, হ্যাঁ একটা মেয়ে এতদিন ধরে বাড়িতে আছে, ওর তো মন খারাপ হবে, এক কাজ করো, ওর ফেস ঠিক করার জন্য কিছু মেকআপ আইটেম নিয়ে আসো যেন ওকে মানুষের মতো লাগে, তাহলে ওকে নিয়ে বাইরে যেতে পারবে। এটা শুনে জং চাই যে কিছু বাচ্চা কাচ্চা যখন স্কুলে দেখে সেটা দেখেও খুশি হয়ে যায়। আর তার থেকেই দেখতে পারে যে ওর জীবনের প্রথম ভালোবাসাকে, সে হচ্ছে ইয়নও তাকে দেখতে পায়। দেখতে এসে তারপরে তো ইয়ন ওকে গাড়িতে করে নিয়ে ওর বাড়িতে যাচ্ছিল, কিন্তু জং যখন ও শুনতে পারে যে জংয়ের একটি মেয়ে আছে, ওয়াইফের, সে এখন নেই কিন্তু একটা বাচ্চাও আছে, এটা শুনে আর ও যখন কিছু জিজ্ঞেস করে, কিন্তু জং তো জানে ওর মেয়েটা জম্বি, ইয়নকে নিয়ে যখন ঠিক হবে না, তাই ও ইয়নকে মাঝপথেই নামিয়ে দিতে বলে এবং একাই চলে আসে ডংবের কাছে। তখন ইয়ন এসে হাজির হয় এবং বলে, আমি জানি যে তোমার ওয়াইফের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে এবং মেয়েটার মানসিক সমস্যা আছে, সমস্যা নেই, তাতে কি, আমি তোমার বাড়িতে যাবো, এটা তো কোনো ভয়ের কিছু নেই, আর তোমার উচিত তোমার মেয়েকে স্কুলে পাঠানোর। কিন্তু ও বলছে না, এখন আমি আমার মেয়েকে স্কুলে পাঠাবো না। তখনই আবার টিভিতে জম্বির একটা নিউজ আসে যে আগে থেকে সমস্যা কমেছে, কিন্তু ইয়ন বলে যে আমি জম্বি ঘৃণা করি। তখনই দেখা যায় যে জম্বি হয়ে গিয়েছিল ওর যার সাথে
বিয়ে ঠিক হয়েছিল সেই লোকটি আরও নিজের হাতে তাকে মেরেছে। এমনকি ইউন এত জম্বি খুন করেছে যে ওকে তো সরকার থেকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। ওর প্রোফাইল পিকচারেও তলোয়ার সহ ছবি, এগুলো দেখে তো জং প্রচণ্ড ভয় পায় যে ও যদি সোয়াকে দেখে ও ডাইরেক্ট মেরে ফেলবে। এরপরে দেখা যায় যে অ্যামিউজমেন্ট পার্কের ভিডিও দেখছে সোয়া এবং খুব অবাক হয়ে দেখছে। এটা দেখেই জংয়ের মনে পড়ে যে হ্যাঁ ওর মেয়েটা তো ওখানে যেতে চেয়েছিল। ওর মাকে বলে আমি নিয়ে যেতে চাই ওকে, কিন্তু ও বলে যে না না নিয়ে যাওয়া যাবে না। তখনই ওর মা বলে যে তোমার নাকি দেখা হয়েছিল ইউনের সাথে। ওর বলে যে হ্যাঁ, তো বলে যে ওই তো সেই মেয়ে যাকে তুমি ছোটোবেলায় বাড়িতে আনতে রাইস কেক খাতার বলতে বিয়ে করবে। জং তখন কথাটা ঘুরিয়ে ফেলে। অন্যদিকে ওরা যখন রাতে বের হয় দেখে যে মানুষজন রাস্তায় নেমে গিয়েছে, যে জম্বিদেরকে আর হত্যা করার দরকার নেই, উল্টো আমাদের উচিত জম্বিদেরকে একটা অন্যরকম আস্থানা দেওয়া, তাদের প্রতিষেধক বের করা, তাদেরকে বাঁচিয়ে রাখা। ওর বাড়িতে আসে সোয়ার কিছু কাপড় চোপড় নিতে, তখনই ও দেখে যে ওর সেই আগের মেয়েটি আসছে এবং বলে আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, আমিও চেষ্টা করছি। তো বাবা মেয়ের মধ্যে আবার কোনো কিছু কথা হয়। জংয়ের তখন নিজের স্থানটা আরও বেশি শক্ত মনে হয়। ও ঠিক করে ফেলে যে ইয়নকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে অবশ্যই যাবে। যেমন কথা তেমন কাজ। ও ডংবেকে জানায়, ডংবে তো আবার পাগল হয়ে যায় যে তুমি আবার কি শুরু করছো, তুমি তো একটা দুর্ঘটনা না ঘটে থামবেই না। কিন্তু জং মোটেই কথা শুনে না, বলে যে ওখানে কস্টিউম পরে যেতে হবে, তো কোনো সমস্যা নেই। ও ডংবেকে মানিয়ে যখন বাড়িতে আসে দেখে যে ইউন ওর বাড়িতে বসে ওর মায়ের রাইস কেক খাচ্ছে। এটা দেখে ওর মাকে জিজ্ঞেস করে কী ব্যাপার ও এখানে কেন। বলে যে কী করবো, ও তো চলে আসছে। তখন দেখা যায় যে সোয়া রুম থেকে বের হয়েছে আর তাতে ও আবার ঢুকাই দেয় আর ইউনকে বলে যে ও আসলে অসুস্থ, তো তোমাকে দেখলে এক্সাইটেড হয়ে যেতে পারে। কিন্তু তখনই দেখা যায় যে ভেতর থেকে আওয়াজ হচ্ছে, আর সোয়া তো এতদিনে জম্বির সাথে অনেক ডিল করছে, ও বুঝতে পারে যে ওটা জম্বি। কিন্তু ও সোয়াকে অপমান করে তাড়িয়ে দেয়। তো সোয়া একসাথে সব কিছু আর মানতে পারে না। পরের দিন দেখা যায় দাদি সুন্দর করে সোয়াকে রেডি করে দিয়েছে, অন্যদিকে আমাদের ডংবে কিন্তু থর সেজে চলে আসছে। এটা মেনে নেওয়া খুবই হাস্যকর। তো পরের দিন দেখা যায় যে ওরা চলে গেছে অ্যামিউজমেন্ট পার্কে। অন্যদিকে দাদি আসছে গ্রামের একটি কমিটি সভাতে, যেখানে কিনা ওদেরকে দেওয়া হয়েছে জিরো জম্বির একটা অ্যাওয়ার্ড। এটা দেখে আবার ওর দাদি একটু বিষম খায় আর ইয়নের আরেকটু সন্দেহ হয়। তখন ইয়ন ওখানে বলতে থাকে যে আপনার কেন নাতনিকে আপনি স্কুলে পাঠাচ্ছেন না। এটা শুনে আবার গ্রামের প্রধান বলে হ্যাঁ অবশ্যই আপনার নাতনিকে আপনার স্কুলে পাঠানো উচিত, ও তো বেশ বড়। অন্যদিকে অ্যামিউজমেন্ট পার্কে যে অনেক কিছু উদ্ভট কাহিনী ঘটতে থাকে। একবার তো আমাদের হারিয়েও যায়, কিন্তু কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যায় এবং দেখা যায় যে ও সেই ছোটোবেলার পছন্দের স্ন্যাক্সটাই খাচ্ছিল। দোকান থেকে টাকা পয়সা দিয়ে ওরা বাড়িতে ফেরত আসে এবং দেখা যায় যে বাড়িতে অলরেডি ইউন বসে আছে। এসে দাদির সাথে কথা বলে এবং বলে যে আমি জানি যে আপনার ছেলে জম্বিকে রাখছে। আসলে ওই যে ডায়েরিটাতে লিখতো না জং, সেই ডায়েরিটাই পেয়ে গিয়েছে, যেখানে কিনা সোয়ার সব নিউজ পাই এবং বুঝতে পারে যে আসলেও একটা জম্বি। বলে জম্বিকে আপনারা এত ভালোবাসেন। তখন ওর মা বলে যে আচ্ছা দাঁড়াও, তুমি ফোন দিয়ে রেখে আসল কাহিনী শুনো। আসলে এখানে আমাদের গল্পের অনেক বড় একটা টুইস্ট আসে যে জংয়ের মেয়েই না সোয়া। সোয়া আসলে জংয়ের বড় বোনের মেয়ে এবং ওর বড় বোন হচ্ছে শহরের সোলে থাকতো আর জব করতো, যার কারণে ছোটোবেলা থেকেই জং ওর বাচ্চাকে দেখতো। আর যে বোনের হাজব্যান্ড ছিল সে হচ্ছে 2 নম্বর লোক ছিল, সে শুধু ওয়াইফের টাকা নিত আর কোনো রেসপন্সিবিলিটি পালন করতো না, এমনকি ওদের সাথেও থাকতো না। তো একদিন দেখা যায় যে 15 বছর আগে যখন জং স্টুডেন্ট থেকে মাত্র জবের দিকে যাচ্ছে, ওর বোনের বাচ্চাকেই দেখতো। ওই টাইমটাতে ওর সবার রিইউনিয়ন হয়, যেখানে জং যায় ইউনকে বাসায় একা রেখে। সেখানে তো ইউন পড়ে গিয়েছিল ওকে দেখে, ওর ড্যান্স স্কিল সব কিছু দেখে। আসলে ও মেয়েকে যে ড্যান্স স্কিলের কথা বলেছিল সেগুলো সত্যিই ছিল। কিন্তু যখন পার্টি শেষ করে বাইরে আসে তখন ওর বোন ওকে অনেক বকা দেয়, বলে যে তুমি সোয়াকে কেন বাইরে রাখছো একা একা, তুমি আমাকে কথা দাও কখনোই ছেড়ে যাবে না। ও ঠিক যখনই কথা দেয় তখনই একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, ওর বোন ওখানেই মারা যায়। তারপর থেকে ওর দোলাভাই কখনোই আর আসেনি, সে পুরো উধাও হয়ে যায়। আর সোয়ার দায়িত্ব পড়েছে ওর মামার জংয়ের ওপরে। তখন থেকেই হয়ে ওঠে জংয়ের পিতা এবং একমাত্র পিতা। এই কাহিনীটা শুনে ইউন অনেক আবেগী হয়ে যায়, এখন বুঝতে পারে না ও কী করবে। তখনই দেখা যায় ওরা অ্যামিউজমেন্ট পার্ক থেকে ফিরে আসে এবং ওদের মধ্যে একটি চুক্তি হয়, যে চুক্তিতে ইউন বলে যে ঠিক আছে ওকে স্কুলে পাঠাতে হবে, ও যদি সেখানে শান্ত ব্যবহার করতে পারে তাহলে বুঝবো যে তুমি ওকে বসে রাখতে পেরেছো এবং তাহলেই আমি ওকে বাঁচতে। পরের দিন দাদি আবার মেকআপ করে পাঠাই সোয়াকে স্কুলে। সেখানে স্কুলে যে প্রথমে তো বাচ্চারা সোয়াকে বেশ পারেশানি করতে থাকে, কিন্তু এরপরে যে দেখা যায় যে একটা সময় ওর কয়েকটা ফ্রেন্ড হয়ে যায়। ওর ফ্রেন্ডরাও ওর সাথে উদ্ভট কাজ করতে থাকে। এভাবেই সোয়ার একটা নর্মাল জীবন শুরু হয়। কিন্তু দেখা যায় একদিন রাতে হঠাৎ করেই সোয়া ঘুমিয়েছিল এবং ওর বাড়িতে বৃষ্টির মধ্যে একটা লোক আসে। ওর দাদি যখন যায় দেখা যায় যে ওর বাবা আসছে। কেন আসছে? আসলে যে অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিল, সোয়া উদ্ভট আচরণ করছিল মেকআপ সত্ত্বেও, সেটা একটা মহিলা ক্যাপচার করে এবং সেই মহিলাটি খুব বড়োভাবে দাবি করে যে এটা একটি জম্বি। এটা দেখেই তো ওর বাবা চিনতে পেরে এখানে চলে আসছে যে জম্বিকে ধরা দিলে অনেক টাকা পাবে। দাদি বাধা দিতে চেষ্টা করলেও পারে না, সে তো বয়স্ক মানুষ। ও জোর করে নিয়ে যাচ্ছিল সোয়াকে, তখনই আসে জং, এসে ওকে আটকায় এবং ওদের মধ্যে অনেক মারপিট হয়।
যখন জংকে লোকটা অনেক মারতেছিল তখনই আসে সোয়া এসে কামড়ে দেয় এবং তখনই লোকটা জম্বি হয়ে যায় আর জং তাকে মেরে ফেলে। যখন জং আর সোয়া বাড়িতে আসে দাদিকে বলে যে এখানে আর থাকা যাবে না, আমাদের চলে যেতে হবে। পরের দিন সকালে দাদি বলে ঠিক আছে, আমিও তোমাদের সাথে যাব। পরের দিন সকালে দেখা যায় সব কিছু প্যাকিং করা হয়ে গেছে। দাদিকে একটা চিঠি দিয়ে বলে যে এটা তুমি ইয়নকে দিবা আর আমাদের সোয়ার পছন্দের স্ন্যাক্স আনবা। কিন্তু তখনই যখন ওরা গাড়িতে যাচ্ছিল ইয়নের সাথে উনি, তখন দেখা যায় যে সামরিক বাহিনী যাচ্ছে ওনাদের বাড়িতে। কিন্তু তাড়াতাড়ি ভয়ে চিঠিটা খুলে দেখে যে আসলে ওই চিঠিটা ওর মাকেই লেখা ছিল যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আসলে তোমাকে আমি এই বয়সে আর কষ্ট দিতে চাই না, সোয়াকে আমি আমার সর্বস্ব দিয়ে আগলে রাখার চেষ্টা। দেখা যায় যে জম্বি ওদের বাড়িতে চলে আসছে। অন্যদিকে জং সোয়াকে নিয়ে সমুদ্র পাড়ে চলে গিয়েছে অন্য কোথাও চলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তখনই নৌপথেও সামরিক বাহিনী চলে আসে এবং কিছু করতে না পেরে ওরা সেই সমুদ্র পাড়ে যে ছোট্ট ঘরটা ছিল সেখানেই চলে যায়। সেই ঘরের মধ্যে যে ঘর আটকে দিয়ে সোয়াকে বলে সোয়া তুমি আমাকে কামড়ে ফেলো, তাহলে আমি ওদের সবাইকে মেরে তোমাকে বাঁচিয়ে ফেলবো। কিন্তু সোয়া তো কামড়াতে চায় না। তারপরেও অনেক করে বোঝানোর পরে সোয়াকে জড়িয়ে ধরে আলতো করে কামড়ে দেয়। এরপরে জং জম্বিতে পরিণত হতে শুরু করে আর তখনই দরজাটা ভেঙে চলে আসে লোকেরা। আসার পরে সোয়ার দিকে যখনই ওরা বন্দুক তাক করে রাখে, এটা দেখে জং নিজের বুকটা পেতে দেয় এবং সবগুলি জংয়ের লাগে। জং যখন চোখ বন্ধ করে ফেলতে চাচ্ছে তখনই সোয়া আব্বা বলে ডাক দেয়। এতে করে বোঝা যায় না সোয়া তো জম্বি না, কারণ জম্বিটা কথা বলতে পারতো না। তখন সোয়াকে ওরা গুলি করে না, কিন্তু সোয়াকে নিয়ে হসপিটালে যায়। তখন দেখা যায় অনেক মাস পরে একটা হসপিটাল বেডে ছিল, সবাইকে চিনতে পারছিল এবং বাবার কথা জিজ্ঞেস করে। তখন দেখা যায় যে আসলে জং মারা যায়নি, জং বেঁচেই আছে এবং জং পাশে একটা কেবিনে কোমাতে আছে, মানে বেহুশের মতো। তখন দেখা যায় যে আসলে যে সোয়াকে সে এতদিন ধরে পালছে, টুকটাক সোয়ার খামচি লাগছে, কামড় লাগছে, এগুলোতে আস্তে আস্তে ওর শরীরে প্রতিষেধক, ওর নিজের শরীরে প্রতিষেধক হিসেবে তৈরি হয়ে গিয়েছে, যার কারণে ওর রক্তের মাধ্যমে অনেক জম্বিকে এমনকি সোয়াকেও সুস্থ করা সম্ভব হয়েছে। তখন সোয়া দেখতে পায় ওর জম্বি থাকাকালীন যে ছবিগুলো তুলেছিল ওর বাবা, যত স্মৃতি ছিল সব কিছু, এবং পাগলের মতো কাঁদতে থাকে। সোয়া ওর দাদির সাথেই গ্রামে থাকে, ওর বাবাকে দেখাশোনা করে এবং স্কুলে পড়ালেখা করে। অন্যদিকে যখন ইয়ন সোয়ার পারফরমেন্সের ছবি দেখায় জংকে, তখন দেখা যায় যে জংয়ের আস্তে আস্তে বাস্তবে ফিরে আসতে থাকে। আর কিছু বছর পরে দেখা যায় যে জং আর সোয়া কখনোই আর শহরে ফিরে যায়নি, তার দাদির সাথে ওই ছোট্ট গ্রামটাতেই থেকে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডু লাইক, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। আর নেক্সট কি গল্প শুনতে চান সেটা অবশ্যই জানাবেন।